আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। পৃথিবীর পরিধি নির্ণয় করেন উত্তর হবে ইরাটোস্থেনিস। উদীয়মান সূর্যের দেশ হচ্ছে জাপান। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। কোন স্থানে দ্রাঘিমার সঙ্গে তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার ব্যবধান 180 ডিগ্রি। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে লোহিত সাগর। এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হল লেনা নদী। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম উত্তর হবে তৈগা। 2 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। নরওয়ের কোন বন্দর থেকে নিশীথ সূর্য পরিলক্ষিত হয়। হ্যামারফেস্ট। বিষুব কথার অর্থ কী? সমান দিন ও রাত্রি। ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। জিপিএস এর সম্পূর্ণ নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। বায়ু প্রবাহের প্রধান কারণ কি? বায়ুচাপের পার্থক্য। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসি নদী। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? হোয়াংহো। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? তৈগা বনভূমি। 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। মুক্তিবেগ কাকে বলে? উত্তর লিখবে কোনো বস্তু 11.2 কিমি/সেকেন্ড গতিবেগে ঊর্ধ্বমুখী হয়ে ধাবমান হলে তা পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিতে অতিক্রম করে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তিবেগ বলে। এই বস্তু কোনোদিনই আর পৃথিবীতে ফিরে আসে না। উদাহরণ: রকেট নামক মহাকাশযানকে এই বেগের সাহায্যেই মহাকাশে পাঠানো সম্ভব হয়। প্রমাণ সময় বলতে কী বোঝো? কোনো স্থান থেকে পূর্ব বা পশ্চিমে অগ্রসর হলে স্থানীয় সময়ের পরিবর্তন হয়। পৃথিবীর যে সমস্ত দেশগুলির পূর্ব পশ্চিমে বিস্তার বেশি, সেই সমস্ত দেশগুলির পূর্ব ও পশ্চিম প্রান্তের স্থানীয় সময়ের পার্থক্য খুব বেশি হওয়ার কারণে ওই সব দেশের স্থানীয় সময়ের সাহায্যে সরকারি কাজকর্ম, রেল, ডাক, বেতার, টেলিভিশন, প্রসারণ প্রভৃতি চালাতে যথেষ্ট অসুবিধা হয়। সেক্ষেত্রে ওই দেশের মাঝামাঝি অবস্থিত কোনো স্থানের স্থানীয় সময়কে সারা দেশের সময় ধরে নিয়ে যাবতীয় কাজকর্ম করা হয়। ওই সময়টিকে ওই দেশের প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। সমচাপ রেখা কাকে বলে? বছরের নির্দিষ্ট সময় ভূপৃষ্ঠের একই বায়ুচাপিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখার মান মিলিবার এককে প্রকাশ করা হয়। এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ-নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালী সহ খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাসগৃহ, খাদ্য সংগ্রহ, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, কর্মক্ষেত্র প্রভৃতি সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেজন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। ওপেক কি? এর উদ্দেশ্য লেখো। 1960 সালে ওপেক নামক আন্তর্জাতিক তেল ব্যবসার নিয়ন্ত্রক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্যগুলি হলো: 1. আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণ করা। 2. বিশ্বে তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখা। বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করা। খনিজ তেল সংক্রান্ত নীতি নির্ধারণ করা। 4 দিকে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। রবি মার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতিপথ কাকে বলে? রবি শব্দের অর্থ সূর্য এবং মার্গ শব্দের অর্থ পথ। সংজ্ঞা: আপাত দৃষ্টিতে মহাকাশের যে পথ ধরে সূর্য সারা বছর কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবিমার্গ বা বার্ষিক রবি সঞ্চারণ বলে। কারণ পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 66.5 ডিগ্রি কোণে হেলে থেকে সূর্যকে পরিক্রম করে বলে এরূপ ঘটে। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য আলোচনা করো।
একদিকে লিখবে অক্ষরেখা আর একদিকে লিখবে দ্রাঘিমা রেখা। দেখে নাও পার্থক্যটা, এখানে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে, এখান থেকে যে কোনো 4টি পার্থক্য তোমরা লিখে দেবে। বা যদি আসে অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো তাহলেও তোমরা এখান থেকে লিখতে পারবে। যদি আসে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য তাহলে এখান থেকে লিখতে পারবে। অক্ষরেখা কাকে বলে তাও লিখতে পারবে, দ্রাঘিমা রেখা কাকে বলে তাও কিন্তু তোমরা এখান থেকে লিখতে পারবে। নেক্সট হচ্ছে ফেরেলের সূত্র আলোচনা করো। পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। একেই বলা হয় ফেরেলের সূত্র। নামকরণ: 1859 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদ উইলিয়াম ফেরেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ হয়েছে ফেরেলের সূত্র। নেক্সট, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য: সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা বিরাজ করে। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন বিকালে বৃষ্টি হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ বা সবুজ গাছ দেখা যায়, যেমন মেহগনি, রোজউড, আয়রনউড, সেগুন, আবসুল, রবার, কোকো, সিঙ্গোনা। 5. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। হিমবায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেমি। 4. প্রচুর ফল গাছ যেমন জলপাই, আঙুর, লেবু এছাড়া অন্যান্য গাছগুলো হলো কোক, ওক, অলিভ এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়, যেমন লরেল, ল্যাভেন্ডার, জোমেরি। 5 দাগে হচ্ছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম, চিত্রসহ আলোচনা করো অপসূর অনুসূর অবস্থান। উত্তর লিখবে: 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ কমতে থাকে। অনুসূর অবস্থান: 23 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে, প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। তোমাদের টেক্সট বইয়ে যে চিত্রটা রয়েছে অপসূর অনুসূরের, সেই চিত্রটি তোমরা কিন্তু এঁকে দেবে। নেক্সট, জিপিএস এর ব্যবহার আলোচনা করো। বর্তমানে পৃথিবীতে কৃত্রিম উপগ্রহের কার্যপ্রণালী যতই বৃদ্ধি পাচ্ছে, জিপিএস এর ব্যবহার ক্রমান্বয়ে বেড়েই চলেছে। যেমন 1. সঠিক অবস্থান নির্ণয়: জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। 2. যানবাহন সংক্রান্ত তথ্য: জাহাজ, বিমান এমনকি সড়ক পথে এই প্রযুক্তি কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায়। প্রতিরক্ষামূলক কাজ: প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনীদের নিকট এটি একটি সর্বাধুনিক প্রযুক্তিমূলক হাতিয়ার। জরিপ কার্যে: বর্তমানে পৃথিবীর কোনো অঞ্চলকে জরিপ করার জন্য শহর পরিকল্পনা, ইঞ্জিনিয়ারিং জরিপ কাজে মৌজা মানচিত্রের সীমানা নির্ধারণে জিপিএস প্রযুক্তি এক দক্ষ যন্ত্র হিসাবে কাজ করে। 5. ম্যাপ প্রস্তুতিতে: উপগ্রহ চিত্রের দ্বারা মানচিত্র প্রস্তুতিতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6. আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান: বায়ুমণ্ডলের আবহাওয়ার বিভিন্ন অবস্থা, ঝড়, বৃষ্টি, তুষারপাত সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত আহরণ করতে জিপিএস পরিষেবার সাহায্য নেওয়া হয়। নেক্সট, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। দেখে না উত্তরটা আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। পৃথিবীর সর্বত্র বায়ুচাপ সমান হয় না। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্যের কারণগুলি হলো: 1. প্রথম দিয়ে পয়েন্ট করবে 1 দিয়ে, সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, দেখে নাও। তারপরে তোমরা 2 দিয়ে পয়েন্ট করবে বায়ুর উষ্ণতা, দেখে নাও। 3 দিয়ে পয়েন্ট করবে জলীয় বাষ্প। 4 দিয়ে পয়েন্ট করবে পৃথিবীর আবর্তন, দেখে নাও। নেক্সট তোমরা 5 দিয়ে পয়েন্ট করবে জলভাগ ও স্থলভাগের বন্টন। 6 দিয়ে পয়েন্ট করবে অন্যান্য কারণ। নেক্সট, জাপানে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটার কারণ কি, দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে উন্নত বন্দর। 2 দিয়ে পয়েন্ট করবে উন্নত প্রযুক্তি। 3 দিয়ে শক্তি সম্পদের প্রাচুর্য। 4 দক্ষ শ্রমিক। 5 বিপুল চাহিদা। 6 উন্নত পরিবহন
7 মূলধনের প্রাচুর্য। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ, ইয়াং সিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। দেখে নাও, 1 দিয়ে পয়েন্ট করে কৃষি উন্নতি, 2 দিয়ে পয়েন্ট করে খনিজ সম্পদের প্রাচুর্য, 3 শিল্পের উন্নতি, 4 উন্নত পরিবহন ব্যবস্থা, 5 ঘনবসতি ও সুলভ শ্রমিক, 6 বন্দরের সান্নিধ্য, 7 সরকারি আনুকূল্য, 8 অন্যান্য। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে হবে, মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমাদের এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে।